গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 10 জুন বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: চূড়ান্ত ভোটার তালিকার প্রস্তুতি চলছে। কোনো মৃত ব্যক্তির নাম থাকলে বা কোনো ধরনের আপত্তি থাকলে সংশোধন করার অনুরোধ জানালো মেহেরপুর কৃষ্ণপুর সমবায় সমিতির সম্পাদক রুহুল আমিন লস্কর। তিনি জানান, সমিতির 2026-27 সালের খসড়া ভোটার তালিকা কার্যালয়ে উন্মুক্ত রয়েছে। আজ থেকে 25 জুন পর্যন্ত সংশোধন প্রক্রিয়া চলবে। মৃত ব্যক্তির পরিবর্তে তার নমিনি বা উত্তরাধিকারীর নাম নথিভুক্ত করার জন্য আবেদনের সঙ্গে প্রমাণপত্র দিতে হবে। চা বাগান এলাকার শিক্ষার্থীদের জন্য সুখবর। অসম সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে চা বাগানের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করা হবে। রাজ্যের মোট 11টি জেলায় এই ব্যবস্থা কার্যকর করা হবে। আজ সামাজিক মাধ্যমে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। শিক্ষামন্ত্রী বলেন, যাতায়াতজনিত সমস্যার কারণে যাতে কোনো শিশু বিদ্যালয় থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই সমগ্র শিক্ষা অসম আজ থেকে চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবহন সুরক্ষা যানবাহন সুবিধা প্রকল্প চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে চা বাগান অঞ্চলের বসবাসকারী বঞ্চিত ও প্রান্তিক সম্প্রদায়ের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপদ ও বিনামূল্যে পরিবহন সুবিধা প্রদান করা হবে। এর ফলে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত নিশ্চিত করতে সহায়তা করবে। মন্ত্রী আরও জানান, এই প্রকল্পের আওতায় ৯,৭১৪ জন শিক্ষার্থী উপকৃত হবে এবং ১৯৮টি বিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি 11টি জেলায় 10 জুন 2026 থেকে 31 মার্চ 2027 পর্যন্ত জুলাই মাস বাদে কার্যকর থাকবে। এছাড়া প্রতিটি শিক্ষার্থীর জন্য শিক্ষাবর্ষে 5,400 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিদ্যালয় পরিচালন সমিতি এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবহন ব্যবস্থার আয়োজন করা হবে। তৃণমূল কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোরচর্চা শুরু হয়েছে। এর ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তৃণমূলের দ্বিতীয় রাজ্যসভার সাংসদের পদত্যাগের ঘটনা সামনে এলো। এর আগে প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। এদিকে দিল্লিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন সুস্মিতা দেব। বিজেপি থেকে রাজ্যসভা যাওয়ার সম্ভাবনা সুস্মিতার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে মতভেদ এবং গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা ক্রমশ বাড়ছিল। সুখেন্দু শেখর রায়ের পদত্যাগের পর থেকেই দলের সাংসদদের একাংশে অসন্তোষ নিয়ে নানা আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে সুস্মিতা দেবের পদত্যাগ তৃণমূলের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। স্টেশনে পড়ে থাকা ট্রলি খুলতেই উদ্ধার অর্ধগলিত মুন্ডুবিহীন দেহ। বাংলাদেশি যুবতীর হাতে খুন অসমের যুবক। চেন্নাইয়ের পেরাম্বুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে হঠাৎ চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি নীল রঙের ট্রলি ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় একে যাত্রী রেল পুলিশকে খবর দেন। ঘটনাটি গত 5 জুনের। ট্রলি ব্যাগটি খুলতেই উদ্ধার হয় একটি অর্ধগলিত মুন্ডুবিহীন মৃতদেহ। সঙ্গে সঙ্গেই চেন্নাই পুলিশ তদন্ত শুরু করে। রেল স্টেশনের আশপাশের প্রায় 1000টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। তদন্তের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসে। পুলিশের হাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের একটি রসিদ আসে। এর মধ্যে 2 দিন পর 7 জুন চেন্নাইয়ের চেঙ্গালপট্টু এলাকায় উদ্ধার হয় একটি মানবমণ্ডু। পরে জানা যায় সেটি অসমের গোসাইগাঁওয়ের যুবক আমির হোসেনের। উল্লেখযোগ্যভাবে গত 10 বছর ধরে চেন্নাইয়ে ঠিকাদার হিসাবে কাজ করেছিলেন আমির। এরপর অ্যাপোলো হাসপাতালের নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে 2 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এই তথ্য পাওয়ার পর পুলিশ আবার তদন্ত জোরদার করে।
আমির হোসেনের বাড়াবাড়িতে পৌঁছায় তদন্তকারী দল। সেখানেই প্রথমবার সামনে আসে এক যুবতীর নাম রহিমা খাতুন, আমিরের প্রেমিকা। গুসাইগাঁওয়ের তুলসীবিলের হারাবাঙ্গা গ্রামের বাসিন্দা আমির দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে ঠিকাদার হিসাবে কাজ করছিলেন। কিছুদিন আগে অ্যাপোলো হাসপাতালে কাজের সূত্রে বাংলাদেশের নাগরিক রহিমা খাতুনের সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একসঙ্গে থাকতে শুরু করেন। এর মধ্যে রহিমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি কলকাতার একটি গোপন স্থানে আত্মগোপন করেছিলেন। তবে ঘটনার প্রায় 15 দিন আগে কলকাতা থেকে চেন্নাইয়ে ফিরে আসেন রহিমা খাতুন। তার সঙ্গে ছিলেন আরও দুজন সহযোগী। অভিযোগ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুধের সঙ্গে 7টি ঘুমের ওষুধ মিশিয়ে আমিরকে খাওয়ানো হয়। তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে মাছ কাটার দা দিয়ে তার শিরচ্ছেদ করা হয়। এরপর মাথাটি চেঙ্গাপট্টুর একটি জঙ্গলে ফেলে দেওয়া হয়। শিলচর রামনগর আইএসবিটি বাইপাস থেকে কল্যাণী হাসপাতাল পর্যন্ত সড়কে স্কুল কলেজ চলাকালীন সময়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকার বাসিন্দারা। সমাজকর্মী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তা আতাউর রহমান লস্করের নেতৃত্বে প্রতিনিধি দল জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রামনগর আইএসবিটি বাইপাস থেকে কল্যাণী হাসপাতাল পর্যন্ত উড়ালপুল নির্মাণ কাজের কারণে সড়কের কিছু অংশ সংকীর্ণ হয়ে পড়েছে এবং রাস্তার অবস্থাও সন্তোষজনক নয়। ফলে সকাল ও দুপুরে স্কুল কলেজের শিক্ষার্থী, অফিস যাত্রী ও সাধারণ মানুষকে চরম যানজটের মুখে পড়তে হচ্ছে। বাসিন্দাদের দাবি, চিরুকান্দি পয়েন্ট ও রামনগর আইএসবিটি বাইপাসে ভারী যানবাহনের জন্য নো এন্ট্রি ব্যবস্থা থাকলেও শ্রীকুনা ডেলিবাজার এলাকায়ও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হোক। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও ছুটির সময়ে। জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর আতাউর রহমান লস্কর জানান, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে এবং আগামী 2-1 দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে আশাবাদী বাসিন্দারা। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর দিল অসম সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, রাজ্য মন্ত্রিসভার অনুমোদিত 2% মহার্ঘ ভাতা ডিএ এবং মহার্ঘ ত্রাণ ডিআর বৃদ্ধি আগামী জুলাই থেকে কার্যকর হবে। এর ফলে রাজ্যের 8 লক্ষেরও বেশি কর্মরত সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ডিএ ও ডিআর 58% থেকে বাড়িয়ে 60% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কর্মচারী ও পেনশনভোগীরা অসমের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে কিছুটা লাঘব করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকেই সংশোধিত হারে ডিএ ও ডিআর প্রদান করা হবে। শিলচর শহরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপির বুথ সভাপতি গোপাল রায়ের 14 বছরের কন্যা বন্টি রায় গুরুতর দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 3তলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয় 10ম শ্রেণীর ওই ছাত্রী। প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মঙ্গলবার রাতে জেলা যুব মোর্চার কর্মী স্বর্ণদীপকে সঙ্গে নিয়ে গুয়াহাটি মেডিকেল কলেজে গিয়ে বন্টির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, ছাদ থেকে পড়ে যাওয়ার সময় বন্টি প্রথমে একটি বৈদ্যুতিক তারের উপর আছড়ে পড়ে, তারপর মাটিতে পড়ে যায়। দুর্ঘটনায় তার ডান হাতের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে। বাঁ হাত ভেঙে গেছে, কোমরে গুরুতর চোট লেগেছে এবং পায়ের নিচের অংশও ভাঙন ধরা পড়েছে। প্রথমে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেলে স্থানান্তর করা হয়। দীপায়ন চক্রবর্তী জানান, বর্তমানে বন্টি জেনারেল ওয়ার্ডে ভর্তি রয়েছে।
শরীরের যন্ত্রণা ও গরমের কষ্টের কথা বিবেচনা করে তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন। আশা করা হচ্ছে দ্রুতই তাকে কেন্দ্রীয় শীতাতাপ নিয়ন্ত্রণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে।